আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে আছো। আজকের ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সঙ্গে আছি আমি ডক্টর মোসাম্মদ এলিজা পারভিন, প্রভাষক জীববিজ্ঞান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতির দ্বিতীয় যে ক্লাস, সেই ক্লাসটিতে আছি। আমরা গত ক্লাসে প্রাণীর পরিচিতির প্রথম যে প্রাণীটি, নন কর্ডাটার যে প্রাণীটি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই প্রাণীর দ্বিতীয় আজকের এই ক্লাসটি তে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসে যাই। শিক্ষার্থীরা, এই প্রাণীটি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রাণীটি তোমাদের নিশ্চয়ই পরিচিত। প্রাণীটি হলো হাইড্রা। তো শিক্ষার্থীরা, আমরা যে প্রাণীটির সম্বন্ধে জেনেছি গত ক্লাসে, সেখানে তোমরা জেনেছো প্রাণীটি অনেক বৈচিত্র্যময় একটি প্রাণী, এবং এই প্রাণীটি এমন একটি প্রাণী যে মৃত্যু তার সহজে মৃত্যু হয় না, এবং সে কী করে, তার পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। এই পুনরুৎপাদন ক্ষমতা থাকার কারণটি কি, কেন সে পুনরুৎপাদন করতে পারে, এবং এই প্রাণীটি অন্যান্য প্রাণী থেকে বৈচিত্র্যময় কেন, সে বিষয়ে কিন্তু আমরা এই অধ্যায়ে বিস্তারিত জানতে পারবো। আর আজকের ক্লাসে শিক্ষার্থীরা আমরা একটি বিশেষ পাঠ নিয়ে আলোচনা করব। আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, উপরের একটি অংশ দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ভঙ্গিতে প্রাণীটিকে আমরা দেখতে পাচ্ছি। কখনো সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো সে শাখা পোশাখা তৈরি করে, আবার কখনো দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এটি নতমুখী হয়ে আছে। এই প্রাণীটি অনেক অনেক বৈচিত্র্যময়, এবং আমরা জানি এই প্রাণীটির যদি কোনোভাবে মাথাটি কেটে যায়, সেখান থেকে আবার মাথা বের হয়, এবং দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে, গ্রিক দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে হাইড্রা। এ সকল বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ শিক্ষার্থীরা, এর যে আবরণ আছে, এর যে অভ্যন্তরীণ গঠন আছে, সেই গঠনগুলো নিয়ে আজকে আমরা ধারণা নেব। তাহলে চলো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যে প্রাণীটি নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রাণীটির যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলো একটু জেনে নিই। শিক্ষার্থীরা, এই প্রাণীটির যদি আমরা অভ্যন্তরীণ বাইরের যে গঠনগুলো আছে সেগুলো আরেকবার একটু মনে করিয়ে দিই তোমাদের। এই যে অংশটি, এটি হচ্ছে এর হাইপোস্টোম। এদের মুখচ্ছিদ্রের পরিবর্তে এর মুখের ছিদ্রের অংশে এখানে যে অংশটি থাকে তাকে বলা হয় হাইপোস্টোম। এর কিছু কোষিকা থাকে। এটি উভলিঙ্গ একটি প্রাণী, অর্থাৎ জননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র দুটি এদের দেহে সৃষ্টি হয়। আবার কখনো কখনো এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, দেহের খণ্ডায়নের মাধ্যমে এরা প্রজনন কার্য সম্পন্ন করে। আবার কখনো কখনো দেখা যায় এদের দেহে কুড়ির সৃষ্টি হয়, এবং এই কুড়ির মাধ্যমে এরা কী করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। তো সত্যিই প্রাণীটি অনেক বৈচিত্র্যময়। এবং এর যে নিচের অংশটি, এটি হচ্ছে এর পদচাকতি, অর্থাৎ এটি তার পায়ের মতো কাজ করে। সে এই পদচাকতির উপর ভর করে বিভিন্ন অংশে চলাচল করতে পারে, এবং সে সাঁতার কাটতে পারে, এবং অনেকগুলো কাজ করে থাকে এই পদচাকতি। তাহলে শিক্ষার্থীরা, এই যে আমরা একটি বিষয়কে হাইলাইট করার চেষ্টা করেছি, এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এর উপরের যে আবরণ সেটাকে বলা হয়ে থাকে ডার্মিস বা ত্বক। এই যে আবরণ, এই আবরণকে যদি আমরা আরও সূক্ষ্মভাবে আণুবীক্ষণিকভাবে দেখি, তাহলে এর অনেকগুলো অংশ আমরা দেখতে পাই। সেই অংশগুলো আমরা যদি খেয়াল করি, সেই অংশগুলো দেখতে ঠিক এইরকম। এখানে আমরা বিভিন্ন ধরনের যে কোষ, সেই কোষগুলো এখানে দেখতে পাই, এবং এই কোষগুলোর সমষ্টিগত কারণেই কিন্তু এই প্রাণী হাইড্রা অন্যান্য প্রাণীদের থেকে অত্যন্ত বৈচিত্র্যময়। ক্ষুদ্র একটি প্রাণী হওয়া সত্ত্বেও এটি কিন্তু অনেক বৈচিত্র্যময়। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানবো শিক্ষার্থীরা, এই হাইড্রার আমরা বহিতক বা এপিডার্মিস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী একটি প্রাণী, অর্থাৎ এর ভ্রূণ অবস্থায় অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম, অর্থাৎ দুইটি মাত্র স্তর থাকে। কোষীয় স্তর দুটি পরিণত দেহে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস নামে পরিবর্তিত হয়ে থাকে। এই দুটি কোষ স্তরের মাঝখানে একটি অংশ থাকে, যেটি তাদের কোনো কোষের স্তর নয়, কিন্তু সংযোগকারী অঞ্চল। তাহলে আমরা মনে রাখবো, এদের ভ্রূণীয় অবস্থায় দুইটি স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, আরেকটি হলো অ্যান্ড্রোডার্ম। যা হাইড্রা যখন পরিণত হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে
একটিকে বলা হচ্ছে এপিডার্মিস, আরেকটিকে বলছি আমরা গ্যাস্ট্রোডার্মিস। তো শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এপিডার্মিস। শিক্ষার্থীরা এখানে আরেকটি কথা বলে রাখি, হাইড্রার যে এপিডার্মিসই কিন্তু বেশি কার্যকারিতা সম্পূর্ণ এবং এখানে আমরা অনেকগুলো কোষের উপস্থিতি দেখতে পাই, যেটি আমরা গ্যাস্ট্রোডার্মিসে তুলনামূলকভাবে কম দেখতে পাই। আর এর যে সংযোগকারী অঞ্চল, এই সংযোগকারী অঞ্চল যেটা, সেটিকে বলছি আমরা মেসোগ্লিয়া, সেই বিষয়েও আমরা জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা এখন আমরা হাইড্রার যে বহিতক বা এপিডার্মিস আছে সেই বিষয় নিয়ে আলোচনা করি। চলো শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো পেশি আবরণী কোষ সম্পর্কে জানতে পারবে, হাইড্রার যে স্নায়ু কোষ সেটি কি এবং কি কাজ করে সেগুলো আমরা বলতে পারবো, হাইড্রার নিডোব্লাস্ট সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। এটি হাইড্রার একটি বিশেষ বৈশিষ্ট্য, তার একটি বিশেষ ধরনের কোষ আছে যাকে বলা হয়ে থাকে নিডোব্লাস্ট। তাহলে শিক্ষার্থীরা আমরা এক এক করে প্রত্যেকটা যে শিক্ষণফল আছে বিষয়গুলো সেগুলোকে একটু দেখে নিই। চলো শিক্ষার্থীরা, এখানে আমরা যে কোষটি দেখতে পাচ্ছি এটি এর অন্ততক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে তেমন খুব বেশি একটি কোষ দেখতে পাওয়া যায় না, তবে আরেকটি কথা আমরা মনে রাখবো, অন্ততক এবং এর যে এপিডার্মিস এবং এর যে গ্যাস্ট্রোডার্মিস, এর কোষগুলোর মধ্যে কিন্তু আমরা মিল দেখতে পাই। এখানে আমরা খাদ্য গহ্বর, সংবেদী কোষ, ক্ষণপদীয় কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, ফ্লাজেলীয় কোষ, গ্রন্থি কোষ যেরকম আমরা অন্তঃকোষের ক্ষেত্রে পাই, আমরা ঠিক এই কোষগুলোর মধ্যে আমরা সংবেদী কোষ, স্নায়ু কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, এই কোষগুলো গ্রন্থি কোষ, এই কোষগুলোও কিন্তু এপিডার্মিসে দেখতে পাবো। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহিতকের গঠন। এই যে বহিতক হাইড্রার বহিতকের জানার আগে আমরা আরেকটি বিষয় জেনে নিই শিক্ষার্থীরা, সেটি হচ্ছে হাইড্রার দেহ মূলত দেহপ্রাচীর ও কেন্দ্রীয় পরিপাক সংবহন, কেন্দ্রীয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্ট্রন নিয়ে গঠিত। সিলেন্ট্রন অর্থাৎ হাইড্রার দেহপ্রাচীর থাকে এবং কেন্দ্রীয় একটি ফাঁপা বা এর যে পরিপাক সংবহন যে গহ্বর, একটি ফাঁকা গহ্বর থাকে, তাকে বলা হয়ে থাকে সিলেন্ট্রন। এইগুলো নিয়ে একটি হাইড্রার যে দেহ সেটি মূলত গঠিত। আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো বিষয়টি। আর এর বহিতকের যে গঠন, সেই বহিতকের গঠনে আমরা মোট 7টি কোষ দেখতে পাই। গুরুত্বপূর্ণ যে কোষগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো 7টি শিক্ষার্থীরা। সেগুলো কি আমরা দেখে নিই। এক হচ্ছে পেশি আবরণী কোষ, যাকে বলা হচ্ছে মাস্কুলার এপিথেলিয়াল সেল। পেশি আবরণী কোষ, পেশি আবার আবরণী কোষ, কেমন একটি রহস্যময় আমরা দেখতে পাচ্ছি এর আবরণটি। এর পরবর্তী যে কোষ সেটি হলো এর ইন্টারস্টেশিয়াল কোষ, এটিও অনেক বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ কোষ। এগুলো সম্বন্ধে আমরা জানবো শিক্ষার্থীরা, এগুলো কি নিয়ে গঠিত। এরপরে আছে সংবেদী কোষ, বুঝতেই পারছো সেন্সরি সেল, এটার কাজ কি? সংবেদন সৃষ্টি করাই হচ্ছে এর কাজ। আর তারপরে আমরা দেখতে পাই এর এপিডার্মিসে গ্রন্থি কোষের পরে থাকে স্নায়ু কোষ এবং এর আরেকটি বিশেষ কোষ সেটি হলো জনন কোষ। তাহলে আরেকটি কোষ আমরা বিশেষ বৈশিষ্ট্য এটা হাইড্রার এবং নিউট্রিয়া পর্বের প্রাণীদের, সেটি হলো নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট সেল এদের বিশেষ একটি বৈশিষ্ট্য বহন করে থাকে হাইড্রার ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা, বহিতকের গঠনে আমরা কয়টি কোষ দেখতে পাই? 7টি কোষ দেখতে পাই। ঝটপট খাতায় লিখে নাও। পেশি আবরণী কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং নিডোব্লাস্ট কোষ। তাহলে শিক্ষার্থীরা, আমরা বহিতকের যে কোষগুলো সেই কোষগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। আমরা চলো তাহলে বহিতকের কোষগুলো নিয়ে একটু আলোচনা করি। এটি হলো হাইড্রার বহিতক বা এপিডার্মিস। আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, এটি তোমাদের বইয়ের যে চিত্রটি আছে সেই চিত্রের সঙ্গে তোমরা মিল খুঁজে পাবে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই এর যে পেশি আবরণী কোষ, এটি পেশি আবরণী কোষ, এখানে মিউকাস বস্তু থাকে। আর পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে নিডোসাইট কোষগুলো থাকে, আবার কিছু গহ্বর থাকে, ফাঁকা যে অংশগুলো সেই অংশগুলোকে বলে থাকি আমরা গহ্বর। আর থাকে ইন্টারস্টেশিয়াল কোষ, বিশেষ যে কোষ, ওপরের দিকে যে অংশটি থাকে তাকে বলা হয় কিউটিকল, যা আবরণ সৃষ্টি করে।
আর এর ফাঁকে যে মেসোগ্লিয়া অঞ্চল সেখানে কিন্তু এর স্নায়ুকোষ বা স্নায়ুজালক আমরা দেখতে পাই শিক্ষার্থীরা। আরও থাকে এর সংবেদী কোষ। তাহলে হাইড্রার যে এপিডার্মিস বা বহিতকে আমরা যে যে কোষগুলো দেখতে পাই সেগুলো আমরা জানলাম শিক্ষার্থীরা। এবার আমরা পেশি আবরণী কোষের গঠন নিয়ে আলোচনা করি। চলো শিক্ষার্থীরা আবারও চিত্রগুলো লক্ষ্য করি। এটি হচ্ছে হাইড্রার যখন আমরা ডার্মিসটি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আরও হাইলাইট করে দেখার চেষ্টা করি তখন যে অংশগুলো দেখতে পাই এটি হচ্ছে অ্যান্ডোডার্ম। খেয়াল করো শিক্ষার্থীরা, অ্যান্ডোডার্মে কিন্তু বিশেষ যে কোষগুলো সেই কোষগুলো আমরা দেখতে পাই না। এটি হলো অ্যাক্টোডার্ম, আর মাঝখানে থাকে এটি হলো মেসোগ্লিয়া। শিক্ষার্থীরা আবারও মনে করে দিতে চাচ্ছি, মেসোগ্লিয়া কিন্তু এটি হাইড্রার ক্ষেত্রে কোষের কোনো স্তর নয়। মেসোগ্লিয়া হলো সংযোগকারী অঞ্চল, অর্থাৎ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে সেতু হিসেবে কাজ করে। এদের মধ্যে আদান প্রদান, সংবেদন, স্নায়ুর উদ্দীপনা এগুলো প্রেরণের কাজ করে থাকে মেসোগ্লিয়া। তাহলে শিক্ষার্থীরা আমরা এরপরের স্লাইডে যাই। এবার আবারও কিছু চিত্র আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা। চিত্রগুলো আমরা খেয়াল করি। এখানে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এটি হলো মেসোগ্লিয়া আর এটি হলো এপিডার্মিস। এপিডার্মিসের নিডোব্লাস্ট কোষ, কিউটিকল থাকে, পেশি আবরণী কোষ থাকে, সংবেদী কোষগুলো ঠিক এরকম দেখতে। এগুলো হলো ইন্টারস্টেশিয়াল কোষ, অনেকগুলো কোষ পুঞ্জভূত হয়ে থাকে এবং স্নায়ু কোষ থাকে। আর এরপরে যে আমরা পেশি আবরণী কোষ, মাস্কুলার এপিথেলিয়াল সেল, এবং এটাকে কেন মাস্কুলার এপিথেলিয়াল সেল বলা হয় সে বিষয়ে আমরা জানব। কাজের ভিন্নতা অনুসারে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে হাইড্রার 7টি আলাদা আলাদা এপিডার্মিসের কোষ থাকে। সেই কোষগুলো যে প্রধান বা প্রথম যে কোষটি সেটি হচ্ছে পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, পেশি আবরণী কোষ বা মাস্কুলার এপিথেলিয়াল টিস্যু, এর এপিডার্মিসের এটি সম্পূর্ণ অংশ জুড়ে পেশি আবরণী কোষটি থাকে। আর এখানে থাকে কিছু মিউকাস বস্তু, কোষগহ্বর, প্লাজমা মেমব্রেন। তোমরা নিশ্চয়ই জানো প্লাজমা মেমব্রেনের কাজ কি। থাকে নিউক্লিয়াস, মাইনিম সূত্রক থাকে এবং পেশিময় অভিক্ষেপ থাকে। তো শিক্ষার্থীরা এই যে এই অংশগুলো কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো। এবং আরেকটি বিষয় খেয়াল করো শিক্ষার্থীরা, এর বহির্মুখ কিন্তু চওড়া। হ্যাঁ, এর বহির্মুখ চওড়া এবং এর যে অন্তর্মুখ আছে নিচের দিকের যে মুখটি, এই অন্তর্মুখটি হচ্ছে সরু প্রান্ত বিশিষ্ট এবং কোষগুলো দেখতে কিসের মতো হয়? কোণাকার হয়, কোণের মতো হয়ে থাকে। এগুলো চওড়া প্রান্ত গহ্বরযুক্ত সাইটোপ্লাজম। এর যে চওড়া প্রান্তটি আছে এটা টোটালি সাইটোপ্লাজম যুক্ত থাকে। আর এখানে মিউকাস বস্তু থাকে এবং পরস্পর মিলিত হয়ে অভিন্ন একটি আবরণ কিন্তু এখানে তৈরি করেছে শিক্ষার্থীরা। ভিতরে সরু প্রান্তে থাকে মাইনিম সূত্রক আছে, দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। এটি কিন্তু একটু ঢেউ খেলানো অবস্থায় আছে। এই মাইনিম সূত্রকটি কাজ কি? এই ধরনের যে সূত্রক, এর কাজ হচ্ছে এটা নমনীয়তা দান করে এবং হাইড্রাকে সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করে। আর এটাই কিন্তু এর পেশির মতো কাজ করে থাকে। আর এটি হচ্ছে পেশি প্রবর্ধনে সহায়তা করে থাকে। আর কোষিকাগুলো, এখানে যে কোষিকা সেগুলো বড়, চাপা এবং কয়েকটি নিডোব্লাস্ট এটি বহন করে থাকে। এবং নিডোব্লাস্টের ক্ষেত্রে মনে রাখবে শিক্ষার্থীরা, পরিস্ফুটনরত যে নিডোব্লাস্ট সেটাকে বলা হয়ে থাকে নিডোসাইট। এটি কিন্তু ধারণ করে থাকে পেশি আবরণী কোষ। এখন এই যে পেশি এবং আবরণী কোষ বলছি কেন? শিক্ষার্থীরা খেয়াল করো, একটি পেশি কি করে? পেশির কাজ, আমাদের হাতকে আমরা সংকুচিত করছি, প্রসারিত করছি, এটা আমাদের পেশিগুলো সাহায্য করে। হাইড্রার ক্ষেত্রে এই আবরণী কোষটি, বিশেষ করে এর মাইনিম সূত্রকটি একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। সংকোচন প্রসারণের কাজ করছে পেশির মতো। আবার পক্ষান্তরে এটি কি করছে? কোষের যে আবরণ অর্থাৎ এপিডার্মিসের যে আবরণ, সেই আবরণ সৃষ্টি করে বলেই এই কোষটিকে বলা হয়ে থাকে পেশি আবরণী কোষ, এবং যাকে আমরা বলে থাকি মাস্কুলার এপিথেলিয়াল সেল। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এর কাজ কি হতে পারে? নিশ্চয়ই বুঝছো যে এর কাজ কি হতে পারে। প্রথম কাজ হচ্ছে, যেহেতু আবরণী, এটি দেহের আবরণ সৃষ্টি করবে। আর এর যে প্রবর্ধনগুলো আছে সেগুলো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহকে কখনো প্রসারিত করছে, কখনো আবার সেটাকে সংকুচিত করছে। এই কাজগুলো করে থাকে পেশি আবরণী কোষ।
আর এই যে মিউকাস দানা আছে, মিউকাস দানার কাজ কি? মিউকাস দানার কাজ হচ্ছে এখান থেকে মিউকাস বস্তু ক্ষরণ করা, দেহকে পিচ্ছিল করা। আর এখানে আরেকটি বিষয় আমরা জানলাম, সেটি হচ্ছে একাধিক নিউমাটোসিস্ট ধারণ করে, আর অন্যদিকে পেশির মতো এটি কাজ করে থাকে। তাহলে আশা করছি শিক্ষার্থীরা তোমরা পেশি আবরণী কোষের যে বৈশিষ্ট্য সেগুলো জানতে পারবে। এবার শিক্ষার্থীরা আমরা ইন্টারস্টেশিয়াল কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ হলো হাইড্রার ক্ষেত্রে সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি কোষ। কেন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি কোষ শিক্ষার্থীরা? পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তে, আমরা আগের স্লাইডগুলো যদি খেয়াল করি শিক্ষার্থীরা, পেশি আবরণী কোষের যে অন্তর্মুখী অংশ আছে সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ইন্টারস্টেশিয়াল কোষগুলো দেখতে পাই। এই হলো ইন্টারস্টেশিয়াল কোষ। তো এই যে ইন্টারস্টেশিয়াল কোষ, এই ইন্টারস্টেশিয়াল কোষটির কাজ কী, বা ইন্টারস্টেশিয়াল কোষের গঠনটি বা কীরকম? এটি হচ্ছে অন্তর্মুখী প্রান্তের ফাঁকে ফাঁকে, তোমরা দেখতে পেলে শিক্ষার্থীরা, এটি অন্তর্মুখী প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে এবং এটি একদম মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। মেসোগ্লিয়া ঘেঁষে থাকার জন্য এগুলো সাধারণত, যেহেতু ইন্টারস্টেশিয়াল কোষ, এটা মেসোগ্লিয়ার সঙ্গে ঘেঁষে থাকে এবং এগুলো গোল ত্রিকোণাকার হতে পারে। আর এখানে আমরা সুস্পষ্ট যে নিউক্লিয়াস সেটি দেখতে পাই, মাইটোকন্ড্রিয়া দেখা যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গহ্বর, কোষ যে গহ্বর আছে সেটি দেখতে পাই এবং রাইবোসোমও আমরা দেখতে পাই। তাহলে একটা কোষের পরিপূর্ণভাবে যে যে অর্গানগুলো থাকা দরকার সেটি কিন্তু ইন্টারস্টেশিয়াল কোষে আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি শিক্ষার্থীরা। আর এর যে কাজ, এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এসব কোষের প্রয়োজনে, এই ইন্টারস্টেশিয়াল কোষগুলো কোষের প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃত্বকীয় যে কোষের পরিণত হওয়া, মানে কোষটা কিভাবে ম্যাচিউরড হবে, পরিণত হবে, সেটি যেরকম সাহায্য করে, ঠিক তেমনি এটি হাইড্রার যে পুনরুৎপাদন ক্ষমতা, কোথাও নষ্ট হয়ে গেলে সেখান থেকে আবার নতুন করে হাইড্রার সৃষ্টি হওয়া, আবার সেখান থেকে পুনরায় নতুন একটি হাইড্রার সৃষ্টি হওয়া, মুকুল সৃষ্টি করা, এই কাজগুলো কিন্তু করে থাকে ইন্টারস্টেশিয়াল কোষ। তাহলে আরেকটি বিষয় আমরা মনে রাখবো, যদি কোনো কারণে আমাদের দেহে যেরকম কোথাও কেটে গেলে ক্ষত সৃষ্টি হলে আস্তে আস্তে পূরণ হয়ে যায় সেল ডিভিশনের মাধ্যমে, তোমরা জানো মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ক্ষতস্থানটি পূরণ হয়। আর হাইড্রার ক্ষেত্রে ইন্টারস্টেশিয়াল কোষ, হাইড্রার যদি কোনো ক্ষত হয় তাহলে সেটি পূরণ করে থাকে ইন্টারস্টেশিয়াল কোষ শিক্ষার্থীরা। তাহলে ইন্টারস্টেশিয়াল কোষের যে গঠন, এটি কী কী নিয়ে গঠিত এবং এটি কোষের কোথায় অবস্থান করে সে বিষয়ে আমরা জানতে পারলাম শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীরা আমরা সংবেদী কোষ নিয়ে আলোচনা করব। সেন্সরি সেল, সংবেদী কোষের কাজ কি? নিশ্চয়ই আমরা বলতে পারবো সংবেদন সৃষ্টি করা বা সংবেদনকে গ্রহণ করা, তদনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করা এবং এক কোষ থেকে আর এক কোষে সংবেদনকে পৌঁছিয়ে দেওয়া, এই কাজগুলো করে থাকে সংবেদী কোষ বা সেন্সরি সেল। এগুলো পেশি আবরণী কোষের, এগুলো কিন্তু পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, সমকোণে, এবং এটি বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এটি কোষিকা, হাইপোস্টোম অর্থাৎ কোষিকা দিয়ে শিকার ধরে, হাইপোস্টোম যেখানে তারা খাবারটা গ্রহণ করে হাইপোস্টোমে, এবং আমরা এর যে পদতল আছে, পদতলের চারিদিকেও কিন্তু এই কোষটি আমরা বেশি পরিমাণে দেখতে পাই। আমরা অবশ্যই মনে রাখবো শিক্ষার্থীরা যে সেন্সরি কোষ কোথায় কোথায় বেশি থাকে, কোষিকায় বেশি থাকে, হাইড্রার যদি কোষিকায় থাকবে, আর তারপরে এর যে হাইপোস্টোম আছে মুখচ্ছিদ্র যেখানে, সেখানে থাকবে, এবং এর যে পাদচাকতি আছে সেখানে কিন্তু বেশি পরিমাণে এই কোষটি থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা যে যে কোষটির কথা আমরা জানলাম সেটি হচ্ছে সংবেদী কোষ বা সেন্সরি সেল। তো শিক্ষার্থীরা এরপরে আমরা যে বিষয়ে যাব সেটি হলো গ্রন্থিকোষ বা গ্ল্যান্ড সেল। গ্রন্থিকোষের কাজ কি? গ্রন্থিকোষ আমাদের দেহে যেরকম গ্রন্থিকোষ আছে, গ্রন্থিকোষগুলো যে কাজগুলো করে থাকে সেটি হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষরণকারী বস্তু, হরমোন, রাসায়নিক বস্তুগুলো সে কী করে, ক্ষরণ করে থাকে। তো গ্রন্থিকোষও ঠিক হাইড্রার ক্ষেত্রে কিছু ক্ষরণকারী বস্তু ক্ষরণ করে, আর এটি এক ধরনের দানাদার বিশিষ্ট হয়ে থাকে, এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মিল কোষ, আর মুখের চারদিকে এবং পাদচাকতির চারিদিকে আমরা এই গ্রন্থিকোষটি দেখতে পাই প্রচুর পরিমাণে। মুখের চারদিকে থাকে কারণ এটি পরিপাকে সাহায্য করে, এবং পাদচাকতির নিচের দিকে এটি প্রচুর পরিমাণে থাকে, যা হাইড্রার গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। এখান থেকে কি করে, এই যে মিউকাস বস্তু দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, মিউকাস বস্তু ক্ষরণ করে, সাইটোপ্লাজমে এই মিউকাস বস্তুগুলো থাকে, আর এটি হাইড্রাকে
মিউকাস বস্তু ক্ষরণ করে পিচ্ছিল করে যেরকম, ঠিক সেরকম বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। আবার হাইড্রার ক্ষণপথ সৃষ্টি করে এটি চলনে সাহায্য করে। আর এটি যখন মুখচ্ছিদ্রের কাছে থাকে তখন এটি খাদ্যকে গলদকরণ করা, পরিপাকে সাহায্য করে থাকে। আর এটা পরিপাকে এবং বিশেষ করে চলনে অত্যন্ত সাহায্য করে থাকে। তাহলে আমরা গ্রন্থিকোষ সম্বন্ধে জানলাম শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীরা আমরা নিচের আরও কিছু চিত্র আছে সেগুলো খেয়াল করি। এটি এপিডার্মিস, এটি মেসোগ্লিয়া এবং এরপরে আছে কি স্নায়ু জালক। তাহলে স্নায়ু জালকের কাজ কি, স্নায়ু জালক কীভাবে কাজ করে বা স্নায়ু জালক কী করে থাকে। স্নায়ুকোষগুলো এইসব হচ্ছে মেসোগ্লিয়াতে থাকে। আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেসোগ্লিয়াতে থাকে স্নায়ু জালক। স্নায়ু জালকের কাজ হচ্ছে এটি একদম মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, অনিয়ত আকার বিশিষ্ট, এটা নির্দিষ্ট কোনো আকার নেই, জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এটি ক্ষুদ্র কোষ, 2 বা ততোধিক লডিউল যুক্তও এটা হয়ে থাকে। আর এটা হলো সূক্ষ্ম, আমরা দেখি শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা সূক্ষ্ম শাখা প্রশাখা দেখতে পাচ্ছি। আর তন্তুগুলো পরস্পর মিলে এটা কি করেছে, একটা তন্তু আরেকটা তন্তুর সঙ্গে যুক্ত হয়ে স্নায়ুকোষ গঠন করেছে। সংবেদী কোষ হয়, সংবেদী কোষ থেকে সংবেদন গ্রহণ করে এবং এগুলো বিভিন্ন উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে স্নায়ুকোষ। তাহলে শিক্ষার্থীরা সংবেদী কোষ থেকে সংবেদন গ্রহণ অর্থাৎ সংবেদনের মধ্যে আলো, তাপ, এই যে বিষয়গুলো আছে এগুলো সে গ্রহণ করে। আর স্নায়ুজালক সেই উদ্দীপনাগুলো কি করে, দেহের বিভিন্ন অংশে সেটি পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা সংবেদী কোষ সম্বন্ধেও এবং স্নায়ুজালক সম্বন্ধে জানলাম। এবার শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি জানবো, হাইড্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশেষ ধরনের যে কোষ সেটা হচ্ছে নিডোসাইট কোষ। হাইড্রার পদতল ছাড়া বহিতকের সমস্ত জায়গায় আমরা নিডোসাইট কোষ দেখতে পারি। এটি বিশেষ করে কার্যকর পেশি আবরণী কোষের ফাঁকে যা ওই সব কোষের ভিতরে নিডোসাইটগুলো কী করে, অনুপ্রবিষ্ট থাকে, ভিতরে প্রবেশ করানো থাকে। কোষগুলো গোল হতে পারে, নাশপাতির আকার হতে পারে এবং এটি কখনো কখনো বলা হয়ে থাকে পেয়ালার মতো হয়ে থাকে এই কোষটি। আর এই কোষের মুক্ত প্রান্ত ক্ষুদ্র, মুক্ত প্রান্ত যখন থাকে তখন এটা ক্ষুদ্র, দৃঢ়, সংবেদী, নিডোসিল। এই যে আমরা দেখি সূচের মতো একটি অংশ থাকে যাকে বলা হয়ে থাকে নিডোসিল থাকে। আর এটি একটি ঢাকনা দ্বারা ঢাকা থাকে যাকে অপারকুলাম বলা হয়। আর এটা হলো নিমাটোসিস। আর এর অভ্যন্তরে গহ্বর পেঁচানো যে অংশ সেগুলো হচ্ছে নিমাটোসিস্ট বহন করে। এর কিছু পেশি সূত্রক থাকে, নিজস্ব নিউক্লিয়াস থাকে যার জন্য সে কিন্তু সেল ডিভিশন করতে পারে। আর নিমাটোসিস্টের যদি আদর্শ নিমাটোসিস্ট হয় তাহলে এর যে আমরা নিমাটোসিস্টের যে সুতার যে গোড়া থাকে এখানে আমরা 3টি কাটার মতো অংশ দেখতে পাই। আর এখানে যে গহ্বরটি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এই গহ্বরটি একদম বিষাক্ত পদার্থে পরিপূর্ণ থাকে। যখন সে শিকারকে আঁকড়িয়ে ধরে, পরবর্তী ক্লাসে আমরা এই যে শিকার ধরার কৌশল, পরিস্ফুটন কিভাবে করে সে বিষয়গুলো জানবো। এবং এটি বিষাক্ত একটি রসে পরিপূর্ণ থাকে যাকে বলা হয়ে থাকে হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন প্রয়োগ করে প্রাণীটিকে সে অজ্ঞান করে ফেলে। তারপরে এই যে পেঁচানো সূত্রক আছে সেটি দিয়ে পেঁচিয়ে তারপরে সেটা হাইপোস্টোমে নিয়ে আসে এবং খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এর কাজ কি শিক্ষার্থীরা আমরা জেনে নিই। নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ, চলন এবং হাইড্রাকে আত্মরক্ষায় সাহায্য করে থাকে নিডোসাইট যে কোষ সেটি। এবার শিক্ষার্থীরা আমরা নিডোব্লাস্ট কোষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই। এটি হচ্ছে টেন্টাকল বা কোষিকা। এটাকে যখন আমরা একটু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আরও হাইলাইট করে দেখছি শিক্ষার্থীরা, তখন আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই ট্রিগার বা যেটা আমরা যে নিডোসিল বললাম, সূচের মতো যে অংশ যেটা দিয়ে সে প্রাণীকে আহত করে। এবং এগুলো হচ্ছে নেমাটোসিস্ট এবং এই সূত্রগুলো পেঁচানো অবস্থায় থাকে। এটা যখন পরিস্ফুটনরত অবস্থায় হচ্ছে নিডোসাইটকে, যখন নিডোব্লাস্ট বলছি আমরা কখন, এইটি হচ্ছে নিডোব্লাস্ট যখন এটি পরিস্ফুটনরত অর্থাৎ সূত্রকে যখন শিকারীকে সে যখন পেঁচিয়ে ধরছে তখন তাকে বলা হচ্ছে নিডোব্লাস্ট। শিক্ষার্থীরা এরপরে আমরা যে বিষয়টি খেয়াল করব শিক্ষার্থীরা, নিডোব্লাস্টে কি থাকে, নিউক্লিয়াস থাকে, সূত্রক থাকে, ক্যাপসিউল এর যে অংশটি যার ভিতরে নিডোসিল এগুলো অনুপ্রবিষ্ট থাকে তাকে বলা হচ্ছে ক্যাপসিউল। এগুলো নিয়ে নিডোব্লাস্ট কোষটি গঠিত। শিক্ষার্থীরা
আমরা আবারও ইচ্ছা করলে এখানে দেখতে পাবো যে এর যে অংশগুলো বিভিন্ন অংশ। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে এটাকে বলা হয়ে থাকে সাধারণত লাসো নামক একটা বিশেষ পেশির মতো অংশ থাকে নিডোব্লাস্ট কোষে। শিক্ষার্থীরা, এই যে নিডোব্লাস্ট কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। হ্যাঁ, এই নিডোব্লাস্ট এগুলোর বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানবো। আমরা এখানে দেখতে পাই, আমরা যদি দেখি এখানে যে প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এগুলো হলো উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ পরিস্ফুটনরত অবস্থায় আছে। এটি হচ্ছে পেনিট্রেন্ট, এটি হলো ভলভ্যান্ট, আর এটি হলো স্টেরিওগ্লুটিন্যান্ট, আর এটা হচ্ছে স্টেপটোগ্লুটিন্যান্ট। এই 4 প্রকারের নেমাটোসিস্ট আমরা সাধারণত দেখতে পাই। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো শিক্ষার্থীরা। এবং এই নিডোব্লাস্ট কোষগুলো সাধারণত সূত্রক থাকে, তারপরে বারবিউল থাকে, তারপরে এর যে প্যাঁচানো অংশ আমরা দেখতে পাই, যেটি ভলভেন্ট, সেটার ক্ষেত্রে আমরা এরকম প্যাঁচানো অংশ দেখতে পাই। এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ করে থাকে। কেউ শিকার ধরে, কেউ শিকারকে পেঁচিয়ে ফেলে, কেউ সূচের মতো অংশ দিয়ে হিপনোটক্সিন যে বিষাক্ত পদার্থ সেটা প্রবেশ করতে সাহায্য করে। তাহলে আমরা নিডোব্লাস্ট কোষের যে অংশগুলো আছে সেগুলো দেখলাম। শিক্ষার্থীরা, এটি যদি শ্রেণী হতো তাহলে আমরা এই কাজগুলো করতাম, পেশি আবরণী কোষের চিত্র আঁকতাম সবাই মিলে, নিডোব্লাস্ট কোষের চিত্রও কিন্তু সবাই মিলে আঁকতাম। শিক্ষার্থীরা, আজকের পাঠের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো সেগুলো একটু লিখে নিই আমরা। গ্রন্থি কোষ, পেশি আবরণী কোষ, নিডোব্লাস্ট কোষ, নিডোসিল, নিডোসাইট, আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা পেয়েছি। মাইনিং, তারপর আমরা পেয়েছি সিলেন্ট্রিয়ন, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া। এগুলো হচ্ছে আজকের পাঠের গুরুত্বপূর্ণ শব্দ। শুধু গুরুত্বপূর্ণ শব্দই নয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চিনও বটে। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার বাড়ির কাজ নিয়ে নিই ঝটপট। বাড়িতে আমরা যে কাজটি করব শিক্ষার্থীরা, খুবই সহজ একটি কাজ, এবং আমরা একটু দেখে নিই তার আগে যে আমরা এই গুরুত্ব দিতে পারি কিনা। ইন্টারস্টিশিয়াল কোষ কী, গ্রন্থি কোষ কী, জনন কোষ কী, নিডোব্লাস্ট কোষ কী, এগুলো সম্বন্ধে তোমরা জানবে। শিক্ষার্থীরা, যেহেতু হাইড্রার প্রজনন এবং প্রজনন সম্পর্কে বিস্তারিত আমাদের এই পাঠে আছে, পরবর্তী পাঠে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আর নিডোব্লাস্ট নিয়েও আমরা পরবর্তী ক্লাসে আরও জানার চেষ্টা করব শিক্ষার্থীরা। তাহলে আমরা একটি বাড়ির কাজ নিয়ে নিই শিক্ষার্থীরা। চলো, হাইড্রার বহিত্বকের গঠন ও কাজ বর্ণনা করো। আমরা বাড়ির কাজ হিসেবে এটি আমরা অবশ্যই করব এবং নিজের খাতাটির মূল্যায়ন করব। আর যদি ইচ্ছা করো আমাদের ইমেইল অ্যাড্রেসে বা তোমাদের যে গ্রুপ আছে গ্রুপে আইডিতে পাঠাতে পারো তোমাদের কাজগুলো। শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আর আমরা আমাদের চারপাশকে ভালো রাখি, সুস্থ থাকি। সৃষ্টিকর্তা আমাদেরকে আবারও কর্মচঞ্চল করুক, এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।